আপনারা আমার সঙ্গে স্লোগান দেন, জয় ভারত। এটা ছাত্র আন্দোলন নয়। শেখ হাসিনা পালায় না, আমরা পালাতে জানি না। আগস্ট মাসে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অনেক কিছু হয়েছে। ল এনফোর্সমেন্টের মানুষজন যারা লাফায় লাফায় ছাত্রদের গুলি করেছিল তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর ল এনফোর্সমেন্ট যখন গায়েব হয়ে যায়, দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে। বাংলাদেশেও সেটা হয়েছিল, কিন্তু বাঙালি জানে কিভাবে নিজেদেরকে বাঁচাতে হয়। দেশের প্রান্তে প্রান্তে ছাত্ররা দায়িত্ব নিল আবার যেন কোনো মাইনরিটির উপরে অ্যাটাক না আসে। প্রবাসীরা রেমিটেন্সের ফ্লো বাড়িয়ে দিল, রাস্তায় ট্রাফিকে নেমে গেল দেশের মানুষই। কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র থেকে হুট করে নিউজ আসা শুরু করলো যে বাংলাদেশের মাইনরিটির উপরে জেনোসাইড হচ্ছে। বাঙালি হিন্দুরাও জানে না, কিন্তু ইন্ডিয়া জানে যে বাংলাদেশের মাইনরিটিরা সুখে নাই। দুই দেশের মধ্যে গত কয়েক মাস ধরে বিভিন্ন ইস্যুতে কথা কাটাকাটি হলেও চিন্ময় দাস গ্রেফতার আর তারপর আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে হামলা বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে একটা বিশাল ইম্প্যাক্ট রেখে যায়। অনেকের মতে বাংলাদেশ ইন্ডিয়ার অ্যাকচুয়ালি একটা যুদ্ধের দিকে এগোচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখলে তো তাই মনে হয়, স্পেশালি ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া। কেন ইন্ডিয়া তো খ্যাপা? কেন বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রোপাগান্ডা ওয়ার করতে হচ্ছে? অ্যান্ড যদি আমরা একটা মিলিটারি কনফ্লিক্টে যাই তাহলে সেটার রেজাল্ট কী হতে পারে, সেটা নিয়ে আজকের ভিডিও। কেবলমাত্র শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে যা যা হয়েছে সেগুলো বলতে গেলে পুরো ভিডিও সেখানেই শেষ হয়ে যাবে। সো সেদিকে না যাই। সোশ্যাল মিডিয়াতে কে যুদ্ধ করতে চায় আর কে চায় না এসব বলে বেড়ানোতে আসলে কোনো কিছু যায় আসে না। একটা দেশ আর একটা দেশে অ্যাটাক করতে চাইলে আগে একটা রিজন লাগে, অ্যান্ড সেই রিজনের বেসিসে মোডাস অপারেন্ডি বা কাজের ধরন বা অপারেশন ডেভেলপমেন্ট করতে হয়। এখন এই যুদ্ধ শুরু করার সবচেয়ে স্ট্রং রিজন যেগুলা ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট করে, তার মধ্যে একটা হচ্ছে ভূখণ্ডের সার্বভৌমত্বে অ্যাটাক করা অ্যান্ড কোনো দেশের হাই কমিশনে অ্যাটাক করা, সেরকম একটা ব্যাপার। এই ঘটনার সিভিয়ারিটি আমরা ভাবতেও পারছি না, কারণ আমরা বাংলাদেশ। এটা যদি আমেরিকা বা ইংল্যান্ডের মতো বড় বড় দেশের হাই কমিশন অফিসে হইতো তাহলে এতক্ষণে 15 থেকে 20টা স্যাংশন অথবা মিলিটারি কনফ্রন্টেশন শুরু হয়ে যেত। বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক সব সময় এরকমই ছিল। আমাদের সরকারের উপর মহল থেকে ইন্ডিয়ার অজস্র শোষণের কোনো জবাব কখনো দেয়া হয় নাই। বাট এবার ঘটনা ভিন্ন। হামলার পরপরই আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। ইভেন ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও স্টেটমেন্ট পাবলিশ করা হয় এই ঘটনার নিন্দা জানিয়ে। দ্যাট ইজ হিউজ। আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে আসা স্টেটমেন্টও এটাও বলা হয় যে এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই কথাগুলো খুবই সহজ শোনালেও ডিপ্লোম্যাটিক ইস্যুতে এরকম বলাটা খুবই রিস্কি, স্পেশালি এমন একটা কান্ট্রির এগেনস্টে যারা আমাদের দেশকে আসলে 3 দিক থেকে ঘিরে আছে। বাংলাদেশের এরকম রেসপন্সে ইন্ডিয়া বাধ্য হয় আমাদের হাই কমিশনের সিকিউরিটি জোরদার করতে। বাট ভারতের রাজনীতির একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, দেশটা মোদি সরকারের একটা প্রোপাগান্ডা মেশিন, অ্যান্ড তাদের মেজরিটি মানুষ আসলে জানেও না, বুঝেও না তাদের দেশের বাইরে কি হচ্ছে। সেইটা প্রকাশ পায় তাদের রুলিং পার্টি বিজেপি বা ভারতীয় জনতা পার্টির কিছু নেতার কথাবার্তায়। ওয়েস্ট বেঙ্গলের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশের উপরে ইনডিফিনিট এক্সপোর্ট স্যাংশন বসাবে। জানুয়ারি থেকে বাংলাদেশে তারা আর আলু এবং পেঁয়াজ পাঠাবে না। তার ভাষায়, সি হাউ দ্য পিপল দেয়ার লিভ উইদাউট আওয়ার পটেটোস অ্যান্ড অনিয়ন্স। মানে সিরিয়াসলি ভাই, গুগল করলেও দুইটা ফ্যাক্ট পেয়ে যাবেন। 2023-2024 অর্থ বছরে ইন্ডিয়া বাংলাদেশ থেকে $2.2 বিলিয়ন প্রোডাক্ট ইম্পোর্ট করেছে, আর 2024-এর শুরু থেকে বাংলাদেশ তাদের থেকে এনেছে $681 মিলিয়ন প্রোডাক্ট। আগের বছর থেকে যেটা 28% ডিক্রিজ। আদানি গ্রুপ হাসিনার আমলে বাংলাদেশের পাওয়ার সেক্টরকে লুটে পুটে খেয়েছে, এখন আর সেটা তারা পারছে না। বাংলাদেশের উপর যদি ওরা ট্রেড ব্যান দেয় তাহলে সেটা আমাদের যতটুকু হার্ট করবে তাদেরকেও ততটুকুই হার্ট করবে, ইনফ্যাক্ট আরও বেশি করবে, কারণ বাংলাদেশের উপরে ইন্ডিয়ার ট্রেড ব্যান চায়নার জন্য দরজা খুলে দেবে। কিভাবে? ওয়েল, শুনতে খারাপ লাগলেও আমরা এখনও সেলফ সাফিসিয়েন্ট কান্ট্রি হতে পারি নাই। আমাদের মার্কেটের দিকে তাকালেই দেখবেন যে এখানে কম্পিটিটর আসলে দুইটা, চীন আর ইন্ডিয়া। চীন যদিও এগিয়ে আছে, বাট ভারত ট্রেড ব্যান দিলে পুরো মার্কেট চলে যাবে চায়নার হাতে, অ্যান্ড চায়না হচ্ছে ভবিষ্যতের গ্লোবাল সুপার পাওয়ার। ইন্ডিয়ার সাথে ওদের অলরেডি
স্ট্র্যাটেজিক ব্যাটেল চলছে হরমুজ প্রণালী, স্ট্রেইট অফ মালাক্কা আর ভারত মহাসাগরের সীমান্তের একটু বাইরে থেকে। ইন্ডিয়ার ডায়মন্ড অফ নেকলেস ভার্সেস চায়নার স্ট্রিং অফ পার্লস। দুই দেশেই মাল্টিপল দ্বীপ বা দেশের উপর মিলিটারি বেস বা পোর্ট বসিয়ে নিজেদের ইনফ্লুয়েন্স বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাট এখনও শেষ হয় নাই। 2020 সালে গালওয়ান ভ্যালি ব্যাটেল, 2022-এর অরুণাচল ক্ল্যাশ, 2021-এর সিক্কিমের ব্যাটল। প্রতি বছরই ইন্ডিয়া আর চীনের মধ্যে এই রিজিয়নগুলো নিয়ে গ্যাঞ্জাম লেগেই থাকে। অ্যান্ড যেইবার অ্যাকচুয়াল যুদ্ধ হয়েছিল 1962 সালে, সেবার ইন্ডিয়া লজ্জাজনক পরাজয় পেয়েছিল। রিসেন্টলি ক্ল্যাশগুলোতেও ইন্ডিয়ার অবস্থা ভালো না, বাট যুদ্ধ আলটিমেটলি ডিপেন্ড করে দেশের ইকোনমি কতটা স্ট্রং পজিশনে আছে সেটার উপর। এখন কথা হচ্ছে ইন্ডিয়ার ইকোনমির অবস্থা কেমন। ইন্ডিয়ান রুপি গত কয়েক বছরের মধ্যে তাদের সবচেয়ে লো পজিশনে আছে। এটার কারণ হিসাবে ইন্ডিয়ান অ্যানালিস্টরা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ব্রিক্স নেশনগুলোর এগেনস্টে স্যাংশনের থ্রেটকে দায়ী করছে। বাট এটা ছাড়াও জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তাদের ইকোনমি গ্রোথ 5.4 স্লোয়ার হয়েছে, যেটা গত 2 বছরের মধ্যে লোয়েস্ট। ট্যাক্স পেমেন্ট কমেছে 7%, যেটা ডিরেক্টলি রিলেটেড টু কর্পোরেট আর্নিংস। ম্যানুফ্যাকচারিং সেক্টর পুরো বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রোডাকশন শো করেছে এই নভেম্বরে। এছাড়াও তাদের দেশে বাকি সবগুলো বর্ডারেই কোনো না কোনো কনফ্লিক্ট চলছে। বাট তার থেকেও বড় কথা, ইন্ডিয়ার দেশটার পাবলিক ইমেজ ইজ নট গুড। আর একটা উদাহরণ আসে মালদ্বীপ থেকে। তাদের লাস্ট ইলেকশন জেতা মোহাম্মদ মইজুর ছিলেন ইন্ডিয়া আউট, অ্যান্ড এই লোক চীনের খুবই ক্লোজ। ইলেকশনে জিতে তার ফার্স্ট কাজ ছিল তার দেশ থেকে সকল ভারতীয় সেনা বের করে দেয়া। আফগানিস্তানে তালেবান আসার পর থেকে সেখানেও ভারতের কোনো প্রেজেন্স নাই। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা ইন্টারভিউতে সি রাজামোহন 2023 সালে এইসবের পর একটা প্রশ্ন রেখেছিলেন, ভারত কি উপমহাদেশ হারিয়েছে? অ্যাকচুয়ালি হ্যাঁ, অ্যান্ড তারা এটা হারাইছে বাংলাদেশের কারণে। হাসিনাকে তারা আশ্রয় দিছে, দ্যাটস ওকে, বাট এরপর যেভাবে তাদের প্রোপাগান্ডা মেশিন বাংলাদেশের এগেনস্টে উঠে পড়ে লেগেছিল, সেটা আসলে বাংলাদেশের যদি একজনও ইন্ডিয়া প্রেমী থাকতো তারও লজ্জা লাগা উচিত ছিল। নেপালের দিকে তাকাই, ওদের মার্কেটের 3 ভাগের 2 ভাগই প্রোডাক্ট আসে ভারত থেকে। বাট 2015 সালে নেপালের সংবিধান রিলেটেড একটা ইস্যুতে নেপাল সরকারের এগেনস্টে গিয়ে অপোজিশনের সাপোর্ট দেয় ভারত, চালু করে তাদের প্রোপাগান্ডা মিডিয়া, বসায় ট্রেড ব্যান, নেপালের ইকোনমি ডেভাস্টেটেড সিচুয়েশনে চলে যায়। অ্যান্ড সেই সুযোগেই হাত বাড়ায় দেয় চায়না। অ্যান্ড চায়না একবার কারো হাত ধরলে পুরো দেশটাই গিলে ফেলবে, বাট হাত ছাড়বে না। ইন্ডিয়া হারালো নেপালকে, আর তার উপর 2019 সালে ভারত কালাপানি, লিপুলেক আর নিমফিয়াধুরা অঞ্চলের ডিসপিউটেড ল্যান্ড নিজেদের দাবি করে একটা ম্যাপ প্রকাশ করে। সেটা নিয়ে এখনও গ্যাঞ্জাম চলছে। বাট বাইরের দেশ বাদ দিয়ে যদি দেখি, ওদের নিজেদের দেশের মধ্যেই ভয়ঙ্কর গ্যাঞ্জাম। 7 সিস্টার্সের বিদ্রোহী গোষ্ঠীগুলো তাকিয়ে আছে বাংলাদেশের নেক্সট পাওয়ারে কে আসবে। এই রিজিয়নের সেফ হ্যাভেন একসময় ছিল বাংলাদেশ। এছাড়া লস্করি তাইবা, তামিল টাইগারের মতো সংগঠন তো আছেই। বাংলাদেশের সাথে ইন্ডিয়া কোনো মিলিটারি কনফ্রন্টেশনে জড়ালে তার চারপাশে বসে থাকা একটা রাষ্ট্র সুযোগটা মিস করবে না। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে, ইন্ডিয়াকে বাংলাদেশের সাথে যুদ্ধে যাইতে দেয়া হবে না। এই যুদ্ধ হবে বেসিক্যালি একটা পুরো রিজিয়নের কন্ট্রোল চায়নার হাতে তুলে দেয়া। আমেরিকা সেটা কোনোভাবেই চাইবে না। আপনারা যদি ইন্ডিয়ার গভর্নমেন্টের স্টেটমেন্ট দেখেন, তাহলে ঠিকই বুঝবেন যে সরকার চেষ্টা করছে সিচুয়েশন ঠান্ডা রাখার। বাট মোদি মিডিয়া আর তার কিছু অশিক্ষিত রাজনীতিবিদ মানুষকে খেপায় দিচ্ছে। অনেস্টলি পৃথিবীর সবচেয়ে লেম, নির্লজ্জ আর হলুদ সাংবাদিক পাওয়া যায় ভারতেই, অ্যান্ড এরাই ভারতকে ডুবাবে। বাংলাদেশ ভারতের সাথে মিলিটারি পাওয়ারে জিতবে না, ট্রু, বাট যুদ্ধে বাংলাদেশ অলওয়েজ জিতবে, কারণ আমাদের শত্রু নাই। দ্য এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড।